হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে রিয়াকশন ইন্টারমিডিয়েট। দেখো, রিয়াকশন ইন্টারমিডিয়েট কি? রিয়াকশন ইন্টারমিডিয়েট যেটা রিয়াকশনের মাঝখানে ফরমেশন হয় এবং যার লাইফ টাইম খুবই শর্ট, যেটা বলতে পারো 10⁻⁷ সেকেন্ড, 10⁻⁹ সেকেন্ড এরকম হতে পারে। এখানে দেখছি একটা রিয়াকশন, দেখো এ থেকে বি তৈরি হয়েছে, যেখানে এ রিয়াক্ট্যান্ট এবং বি প্রোডাক্ট। তাহলে এ যেহেতু রিয়াক্ট্যান্ট এবং বি প্রোডাক্ট ফরমেশন হয়েছে, তার মাঝখানে ফরমেশন হয়েছে কি ইন্টারমিডিয়েট। তাহলে ইন্টারমিডিয়েটটা খুবই শর্ট টাইমের জন্য ফরমেশন হয়েছে। সেই রিয়াকশন ইন্টারমিডিয়েটগুলো কী কী আমরা জানি কি? কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিক্যাল, কার্বিন, এছাড়াও হতে পারে বেনজাইন এবং নাইট্রিন। এই রিয়াকশন ইন্টারমিডিয়েটগুলো হতে পারে। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি কার্বোক্যাটায়ন। দেখো কার্বোক্যাটায়ন কি, প্রত্যেকটা ইন্টারমিডিয়েট আগে বলে নিই কী কী হতে পারে। যে কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হবে। কার্বোঅ্যানায়ন, মাথায় নেগেটিভ চার্জ। ফ্রি রেডিক্যাল, কার্বনের মাথায় একটাই ইলেকট্রন। কার্বিন, কার্বন থাকবে এবং দুটো ফ্রি ইলেকট্রন থাকবে। বেনজাইন, এটা বেনজাইন নয়, বেনজাইন, এনি বেনজাইন ইন্টারমিডিয়েট, যেটা কিনা ট্রিপল বন্ড থাকবে একটা বেনজিনের মাঝখানে। এবং নাইট্রিন, যেখানে আর এন এবং লোন পেয়ার থাকবে দুটো, মানে চারটে লোন ইলেকট্রনস থাকবে। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কি? যদি আমরা তো সহজেই দেখেছি কার্বনের মাথায় পজিটিভ থাকলে কার্বোক্যাটায়ন কীভাবে ফরমেশন হয়। যদি একটা কম্পাউন্ড নিই আমরা CH3, ধরো Cl, যেখানে Cl কি মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা ডেল মাইনাস এবং এখানে ডেল প্লাস পোলারিটি ক্রিয়েট হবে। যদি এই দুটো ইলেকট্রন নিয়ে বন্ডিং ইলেকট্রন নিয়ে ক্লোরিন বেরিয়ে যায়, তাহলে এখানে ফরমেশন হবে কি CH3 প্লাস এবং Cl মাইনাস ফরমেশন হবে, যেখানে CH3 এখানে কি হয়েছে, হেট্রোলাইটিক ক্লিভেজ হয়েছে। যদি হোমোলাইটিক ক্লিভেজ হতো তখন কিন্তু ফ্রি রেডিক্যাল ফরমেশন হতো, সেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকতো না। ধরো এখানে দুটো হাইড্রোজেনের যদি আমরা হোমোলাইটিক ক্লিভেজ করি, তাহলে এখানে H ডট তৈরি হবে এবং H ডট তৈরি হবে, এটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তাহলে আমরা পড়বো এখানে কার্বোক্যাটায়ন, তাহলে হেট্রোলাইটিক ক্লিভেজ হয়েছে। সেরকম কিছু কার্বোক্যাটায়নের এক্সাম্পল দেখি। ধরো CH3 প্লাস, এটা কি বলতে পারি? মিথাইল কার্বোক্যাটায়ন। CH2CH3 প্লাস, এটা বলতে পারি ইথাইল কার্বোক্যাটায়ন। তাহলে ফার্স্ট হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, তারপরে কি বলছি আমরা? ইথাইল কার্বোক্যাটায়ন। এরকমভাবে কার্বোক্যাটায়নগুলো তৈরি হতে পারে। এটা বলবো আমরা প্রোপাইল কার্বোক্যাটায়ন। তারপরে বলতে পারি আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন। এরকম আরও কার্বোক্যাটায়ন আছে যেগুলো ইম্পর্টেন্ট খুবই, যেরকম বেনজাইল কার্বোক্যাটায়ন। এটা বেনজাইল কার্বোক্যাটায়ন। অ্যালাইলিক এবং ভিনাইলিক কার্বোক্যাটায়ন, এটা অ্যালাইলিক এবং অ্যালাইলিক পজিশনে যদি কার্বোক্যাটায়ন ফরমেশন হয়, মানে CH2 প্লাস হবে। CH2 প্লাস, এটা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। এবং পরে আসছে কি ভিনাইলিক কার্বোক্যাটায়ন, যেটা CH2 ডাবল বন্ড CH প্লাস। এটা হচ্ছে ভিনাইলিক কার্বোক্যাটায়ন। এবারে কার্বোক্যাটায়নের কেমন করে ফরমেশন হয়, তার হাইব্রিডাইজেশন কি বা কতগুলো ইলেকট্রন থাকে সেটা আমরা একটু দেখে নিই। দেখো কার্বোক্যাটায়ন, একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে,
এটাকে বলতে পারে ভ্যাকেন্ট ফ্রি অরবিটাল। এবং এই যে তিনটে হাইড্রোজেন কিন্তু একই প্লেনে থাকে। তিনটে হাইড্রোজেন একই প্লেনে থাকে। কেন এর হাইব্রিডাইজেশন কি দেখি? হাইব্রিডাইজেশন এখানে দেখবে sp2, কারণ আমরা জানি যদি 4টে সিগমা বন্ড হয়, 4 সিগমা বন্ড, তাহলে sp3 হাইব্রিডাইজড, 3 সিগমা বন্ড sp2 হাইব্রিডাইজড, 2 সিগমা বন্ড sp হাইব্রিডাইজড। তাহলে এখানে যেহেতু 3টে সিগমা বন্ড ফরমেশন হয়েছে, তাহলে এটা sp2 হাইব্রিডাইজড। এবারে জানি sp2 হাইব্রিডাইজেশন হলে প্ল্যানার হয়, তাহলে কম্পাউন্ডটা নিশ্চয়ই প্ল্যানার। এবং এখানে কি থাকছে? তাহলে ভ্যাকেন্ট পি অরবিটাল থাকছে। তাহলে এর যদি ক্যারেক্টারিস্টিক্স দেখি, কতগুলো লোন ভ্যালেন্স ইলেকট্রন আছে? হ্যাভিং 6 ভ্যালেন্স ইলেকট্রনস, sp2 hybridized, এবং হচ্ছে প্ল্যানার। তাহলে প্ল্যানার কম্পাউন্ড। তাহলে এটা হচ্ছে sp2 hybridized 6 ভ্যালেন্স ইলেকট্রন এবং হচ্ছে প্ল্যানার। এবারে চলে আসে যেটা মেন ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি? স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নস। দেখো যে কোনো কম্পাউন্ডের স্টেবিলিটি দেখতে গেলে আমাকে কতগুলো কন্ডিশন ফলো রাখতে হবে, কি প্রথমে দেখতে হয়, কিভাবে সেইটাকে দেখতে হবে। দেখো যে কোনো কম্পাউন্ডের স্টেবিলিটি দেখতে হলে খুব ইম্পর্টেন্ট, নোট করে রাখতে পারো। স্টেবিলিটি কি? প্রথমে হচ্ছে ব্যাক বন্ডিং, তারপরে দেখবো আমরা কি অ্যারোমেটিসিটি, নেক্সট দেখবো রেজোনেন্স, নেক্সট হাইপার কনজুগেশন, এবং তারপরে দেখবো ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে এই হচ্ছে অর্ডার। কোনো কম্পাউন্ডের স্টেবিলিটি দেখতে গেলে এই অর্ডার আমাদেরকে ফলো করতে হবে, স্টেবিলিটি ডিটারমাইন করতে হলে এই অর্ডারটা আমাদেরকে ফলো করতে হবে। এবার কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্টেবিলিটি কি করে হবে? স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন যদি দেখি, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন প্রপোর্শনাল টু প্লাস এম ইফেক্ট মানে রেজোনেন্স ইফেক্ট, প্লাস আই ইফেক্ট এবং প্লাস হাইপার কনজুগেশন ইফেক্ট, এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু উল্টোটা হবে মাইনাস এম ইফেক্ট, মাইনাস আই ইফেক্ট এবং মাইনাস এইচ ইফেক্ট। এইভাবে স্টেবিলিটি আমরা দেখতে পারি। এখন চলে আসি স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কীভাবে ডিটারমিন করব এক্সাম্পলের সাথে। তাহলে আমরা ফার্স্ট এক্সাম্পল দেখি, CH3 প্লাস, CH2 CH3 প্লাস, CH CH3 CH3 প্লাস এবং তিন দিকে তিনটে CH3 প্লাস। তাহলে তো এর ক্ষেত্রে কি আছে? ব্যাক বন্ডিং নেই, কেননা ব্যাক বন্ডিং হলে অবশ্যই একটা হেটেরোঅ্যাটম আলফা পজিশনে থাকতে হবে। রেজোনেন্স তো হচ্ছে না, তাহলে এখানে দেখবো হাইপার কনজুগেশন। তাহলে হাইপার কনজুগেশন দেখি, আলফা কার্বন, প্রত্যেকটাই আলফা কার্বন। এখানে এর ক্ষেত্রেও সে একইভাবে আলফা কার্বন, পরেরটার ক্ষেত্রে আলফা কার্বন, এখানে কোনো আলফা কার্বন নেই, নো আলফা কার্বন। তাহলে এর ক্ষেত্রে 0 হাইপার কনজুগেশন স্ট্রাকচার। এর ক্ষেত্রে যেহেতু তিনটে হাইড্রোজেন আছে, তাহলে 3 হাইপার কনজুগেশন স্ট্রাকচার। এবং এর ক্ষেত্রে কতগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার? 6 হাইপার কনজুগেশন স্ট্রাকচার, এবং পরেরটা 9 হাইপার কনজুগেশন স্ট্রাকচার। আমরা জানি যার ক্ষেত্রে হাইপার কনজুগেশন স্ট্রাকচার বেশি হবে তার স্টেবিলিটি বেশি হবে, তাহলে স্টেবিলিটি অর্ডার হবে এই। আবার ইন্ডাকটিভ ইফেক্ট যদি এক্সপ্লেন করতাম, তার ক্ষেত্রেও ওই স্টেবিলিটি সব থেকে বেশি পেত শেষ কম্পাউন্ডটা, কারণ এর ক্ষেত্রে তিনটে ইন্ডাকটিভ ইফেক্ট আছে, এর ক্ষেত্রে দুটো ইন্ডাকটিভ ইফেক্ট আছে,
এবং পরেরটা একটা ইন্ডাকটিভ ইফেক্ট আছে, এবং CH3 এর ক্ষেত্রে কোনো ইন্ডাকটিভ ইফেক্ট নেই। তাহলে স্টেবিলিটি অর্ডার ওটাই আসবে আমাদের। নেক্সট এক্সাম্পল দেখি ব্যাক বন্ডিং থেকে। ধরো একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড এবং আরেকটা কম্পাউন্ড। দেখো ব্যাক বন্ডিং তখনই হয় যদি আলফা পজিশনে কোনো হেটেরোঅ্যাটম থাকে। আলফা পজিশন হেটেরোঅ্যাটম আছে তাহলে ব্যাক বন্ডিং হচ্ছে, ব্যাক বন্ডিং। এর ক্ষেত্রে হেটেরোঅ্যাটম নেই তাহলে ব্যাক বন্ডিং প্রবাবিলিটি নেই, এবং এর ক্ষেত্রে হেটেরোঅ্যাটম নেই তাহলে ব্যাক বন্ডিং প্রবাবিলিটি নেই। তাহলে এখানে কি দেখবো, এখানে দেখবো অক্সিজেনের কি আছে, মাইনাস আই ইফেক্ট আছে, এবং এখানেও অক্সিজেনের ক্ষেত্রে মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে 1 2 যদি কম্পাউন্ড ধরি আমরা 1 2 এবং 3, তাহলে 1 তো মোর স্টেবল যেহেতু ব্যাক বন্ডিং হচ্ছে, এবং 2 এর 3 এর মধ্যে স্টেবিলিটি দেখতে হবে। যখন মাইনাস আই ইফেক্ট থাকবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল টু আমরা দেখেছি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু মাইনাস আই ইফেক্ট। মাইনাস আই ইফেক্ট কার উপর ডিপেন্ড করে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। যত বেশি ডিস্টেন্স হবে মাইনাস আই ইফেক্ট তত কম হবে। তাহলে 1 এর পরে স্টেবিলিটি কে পাবে, 3 পাবে, দেন পাবে 2। এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল। এই তিনটে কম্পাউন্ডের মধ্যে স্টেবিলিটি ডিটারমিন করতে হবে। তাহলে প্রথম কম্পাউন্ডটা দেখো, প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই, সেকেন্ডের ক্ষেত্রেও নেই এবং থার্ডের ক্ষেত্রেও নেই। তাহলে এখানে হাইপার কনজুগেশন দেখতে পাবো না। ব্যাক বন্ডিং তো আমরা পাচ্ছি না যেহেতু হেটেরোঅ্যাটম নেই, এবং আমাদেরকে দেখতে হবে রেজোনেন্স। তাহলে রেজোনেন্স যদি দেখতে হয় এর ক্ষেত্রে একটা বেঞ্জিনের ক্ষেত্রে রেজোনেন্স কতগুলো আছে, 3টে, তাহলে 9 রেজোনেন্স স্ট্রাকচার আসবে। এর ক্ষেত্রে 6 রেজোনেন্স স্ট্রাকচার আসবে, এর ক্ষেত্রে 3 রেজোনেন্স স্ট্রাকচার আসবে। তাহলে এই যদি রেজোনেন্স স্ট্রাকচার আসে তাহলে যার যত বেশি রেজোনেন্স স্ট্রাকচার হবে তত বেশি স্টেবিলিটি পাবো, কারণ রেজোনেন্স স্ট্রাকচার থাকার জন্য স্টেবিলিটি সব থেকে বেশি আসবে, কারণ চার্জ ডিস্ট্রিবিউশন সব থেকে বেশি হবে। তাহলে স্টেবিলিটি অর্ডার কী হবে, স্টেবিলিটি অর্ডার আসবে 1 2 দেন 3। নেক্সট এক্সাম্পল। ধরো CH3 CH ডাবল বন্ড CH CH2 প্লাস, এই একটা নিলাম, এবং আরেকটা সিম্পল নিলাম CH3 CH2 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 প্লাস। দেখো প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, রেজোনেন্স আছে, রেজোনেন্স হয়ে গিয়ে পরে একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার ফরমেশন করবে CH প্লাস, এবং সেটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছে। এখানে কিন্তু কোনো রেজোনেন্স স্ট্রাকচার ফরমেশন হবে না, শুধুমাত্র 2 হাইপার কনজুগেশন স্ট্রাকচার আছে। তাহলে জানি আমরা রেজোনেন্স স্ট্রাকচার মোর প্রিডোমিনেন্ট দ্যান হাইপার কনজুগেশন। তাহলে কম্পাউন্ড 1 মোর স্টেবল দ্যান কম্পাউন্ড 2। এবার যেটা খুবই ইম্পর্ট্যান্ট বলতে পারো যে বেনজাইলিক কার্বোক্যাটায়ন এবং অ্যালাইলিক কার্বোক্যাটায়ন কে বেশি স্টেবল হবে। যদি বেনজাইলিক কার্বোক্যাটায়ন দেখি CH2 প্লাস, এবং যদি অ্যালাইলিক কার্বোক্যাটায়ন দেখি CH2 প্লাস। দেখো বেনজাইলিক কার্বোক্যাটায়নের ক্ষেত্রে মোর রেজোনেন্স স্ট্রাকচার আসবে,
মোর রেজোনেন্স স্ট্রাকচার, তাহলে স্টেবিলিটি হবে মোর, এটা হচ্ছে লেস রেজোনেন্স স্ট্রাকচার থাকবে অ্যালয়েলিক কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, লেস রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে কম্পাউন্ড 1 ইজ মোর স্টেবল দেন কম্পাউন্ড 2। এরপর চলে আসি নেক্সট এক্সাম্পল। দেখো এই যে অ্যালাইলিক ভিনাইলিক এই কার্বোক্যাটায়নগুলো দেখছিলাম, এদের যদি স্টেবিলিটি অর্ডার দেখি, একটা স্টেবিলিটি অর্ডার এরকম আসবে, সাবস্টিটিউটেড অ্যালকিন, substituted allylic carbocation, sorry, substituted allylic carbocation greater than 3 degree carbocation greater than allylic carbocation greater than 2 degree carbocation greater than 1 degree greater than vinylic carbocation। এটা ভালো করে মনে রাখতে পারো, এই স্টেবিলিটি অর্ডারটা পরে কাজে লাগবে। দেখো এক্সাম্পলগুলো যদি দেখি, এটা সাবস্টিটিউটেড 3 ডিগ্রি মানে 3টে কার্বন থাকবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অ্যালাইলিক বলতে এই কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে CH, দুটো কার্বন থাকবে, 1 ডিগ্রি মানে CH2 CH3 প্লাস বলতে পারো, এবং ভিনাইলিক কার্বোক্যাটায়ন CH2 ডাবল বন্ড CH প্লাস। তাহলে এদের স্টেবিলিটি অর্ডার আমরা দেখলাম। এবার যদি 3টে সাইক্লোপ্রোপাইল রিং থাকে, সেটা কিন্তু বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন, বেঞ্জাইলিক বলছি, 3 ফিনাইল কার্বোক্যাটায়নের থেকে বেশি স্টেবল। স্টেবিলিটি অর্ডার খুব ইম্পর্ট্যান্ট, স্টেবিলিটি অর্ডার একটা, এই স্টেবিলিটি অর্ডারটা যদি মনে রাখতে পারো খুবই কাজে লাগবে এবং অনেকগুলো কম্পাউন্ড এখান থেকে মনে থাকতে পারে। স্টেবিলিটি অর্ডার খুবই ইম্পর্ট্যান্ট। কি থাকবে? 3টে সাইক্লোপ্রোপাইল রিং, তার কার্বোক্যাটায়ন তার থেকে লেস স্টেবল, দুটো সাইক্লোপ্রোপাইল রিং, তার থেকে CH2 প্লাস, তার থেকে আসবে কি প্রোপাইলিয়াম কার্বোক্যাটায়ন, প্রোপাইলিয়াম কার্বোক্যাটায়ন, তারপরে থাকবে কি PH3C প্লাস, তারপরে PH2CH প্লাস, তারপরে থাকবে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে PHCH2 প্লাস, দেন অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন ভিনাইল কার্বোক্যাটায়ন, দেন ভিনাইলিক কার্বোক্যাটায়ন। এই স্টেবিলিটি অর্ডারটা ভালো করে মনে রাখতে পারো, এটা খুবই কাজে লাগবে স্টেবিলিটি অর্ডার। এবারে চলে আসি ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পলে। প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো এখানে রেজোনেন্স আছে, সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে রেজোনেন্স আছে, কিন্তু প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্লাস রেজোনেন্স, এখানে থাকবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন প্লাস রেজোনেন্স। তাহলে অবশ্যই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। পরেরটার ক্ষেত্রে রেজোনেন্সই নেই, শুধুমাত্র এখানে বলতে পারো হাইপার কনজুগেশন আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে 3 ডিগ্রি প্লাস রেজোনেন্স প্লাস হাইপার কনজুগেশন আছে, তার ক্ষেত্রেও 2 ডিগ্রি রেজোনেন্স হাইপার কনজুগেশন আছে, এবং এর ক্ষেত্রে শুধুমাত্র হাইপার কনজুগেশন আছে। তাহলে কম্পাউন্ড 1 ইজ মোর স্টেবল দেন কম্পাউন্ড 2 দেন কম্পাউন্ড 3। নেক্সট এক্সাম্পল। খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, ধরো CH3C প্লাস, CH2 ডাবল বন্ড CH প্লাস এবং CH3CH2 প্লাস, এদের স্টেবিলিটি অর্ডার দেখো। এদের যদি স্টেবিলিটি অর্ডার দেখি, এই কার্বন যেটা অ্যাটাচ কার্বন, এটা হচ্ছে sp হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড এবং এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি
ডিরেক্টলি প্রপোর্শনাল টু এস ক্যারেক্টার। এবার এস ক্যারেক্টার কার ক্ষেত্রে বেশি? এর ক্ষেত্রে এস ক্যারেক্টার 50% ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে, সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে 33.3% এবং থার্ড কম্পাউন্ডের ক্ষেত্রে 25%। তাহলে যেহেতু এস ক্যারেক্টার বেশি, ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারও বেশি, এবং সেকেন্ডের ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার কম, এবং পরেরটার ক্ষেত্রে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার আছে যেহেতু এর প্লাস আই ইফেক্ট আছে। তাহলে কম্পাউন্ড 3 মোর স্টেবল দেন কম্পাউন্ড 2 দেন কম্পাউন্ড 1। যেহেতু 1-এর ক্ষেত্রে ইলেকট্রন উইথড্র করে নেওয়ার জন্য পজিটিভ চার্জটা আরও বেশি করে পজিটিভ চার্জ ফরমেশন হবে এবং স্টেবিলিটি লেস হবে। চলে আসি পরের এক্সাম্পলে। দেখো এক্সাম্পল 7। এই কম্পাউন্ডের ক্ষেত্রে স্টেবিলিটি আমাদেরকে ডিটারমিন করতে হবে, স্টেবিলিটি অর্ডার ডিটারমাইন করতে হবে। দেখো যে ট্রাই করো। দেখো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা দেখেছি প্লাস এম এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, বা প্লাস আই এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল এবং প্লাস এইচ এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। এখানে CH3 কি আছে? প্লাস আই ইফেক্ট আছে। NO2 কি আছে? মাইনাস এম আছে এবং মাইনাস আই আছে। CH3 আচ্ছা OCH3 বদলে এটা করে নাও OCH3। তাহলে OCH3 এর ক্ষেত্রে কি আছে? প্লাস আর ইফেক্ট আছে বা প্লাস এম ইফেক্ট আছে, এবং OH এর ক্ষেত্রেও প্লাস এম ইফেক্ট আছে। এবার একটা জিনিস দেখো, প্লাস এম অফ OCH3 থেকে OH এর প্লাস এম ইফেক্ট বেশি এবং তার থেকে CH3 আরও কম। তাই যদি হয় তাহলে OH সব থেকে বেশি স্টেবিলিটি দেবে, মানে 4 সব থেকে বেশি স্টেবল হবে, দেন 3, দেন 1, দেন 2। এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। নেক্সট এক্সাম্পল। দেখো মেটামারিক ইফেক্ট কেবলমাত্র অর্থপ্যারাতে কাজ করে, মেটাতে কাজ করে না। এখানে কিন্তু মেটামারিক ইফেক্ট কাজ করবে, যেহেতু মেটামারিক বলছি, রেজোন্যান্স ইফেক্ট এখানে কাজ করবে। রেজোন্যান্স ইফেক্ট কোথায় কোথায় কাজ করে? অর্থ এবং প্যারা পজিশনে কাজ করে। তাহলে এখানে মাইনাস এম কাজ করবে, মাইনাস এম কাজ করবে এবং মাইনাস আই দুটো কাজ করবে। এর ক্ষেত্রেও মাইনাস এম কাজ করবে এবং মাইনাস আই কাজ করবে, এবং CH2-র ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস আই কাজ করবে। তাহলে যেহেতু CH2-র ক্ষেত্রে মাইনাস আই কাজ করছে শুধুমাত্র, তাহলে CH2টা বেশি স্টেবল হবে, প্রথম কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে দেন দ্য আদার্স। তাহলে ফার্স্ট কম্পাউন্ড বেশি স্টেবল। এবার দেখতে হবে সেকেন্ড এবং থার্ড কম্পাউন্ডের মধ্যে, এবং সেকেন্ড এবং থার্ড কম্পাউন্ড দুজনের ক্ষেত্রে মাইনাস এম ইফেক্ট আছে, এবারে মাইনাস আইও আছে। তাহলে মাইনাস এমটা দুজনের ক্ষেত্রে কমন, সেটা বাদ দিয়ে দিলাম। পরেরটা দেখবো কি মাইনাস আই ইফেক্ট জানি আমরা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। তাহলে যেহেতু ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, তাহলে 2 এর ক্ষেত্রে মাইনাস আইটা খুব কম প্রিডমিনেন্ট হবে, তার জন্য স্টেবিলিটি অর্ডার হয়ে যাবে 1, 2, দেন 3। এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। নেক্সট এক্সাম্পল। দেখো প্রথম দুটো কার্বোক্যাটায়ন কি? এটাও 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটাও 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবারে দেখতে হবে হাইপার কনজুগেশন স্ট্রাকচার। তাহলে হাইপার কনজুগেশন স্ট্রাকচারের ক্ষেত্রে কতগুলো আছে? 5 হাইপার কনজুগেশন স্ট্রাকচার থাকবে, এর ক্ষেত্রে 2 হাইপার কনজুগেশন স্ট্রাকচার থাকবে, এর ক্ষেত্রে 0 হাইপার কনজুগেশন স্ট্রাকচার থাকবে। জানি যার ক্ষেত্রে যত বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার সে তত বেশি স্টেবল। তাহলে কম্পাউন্ড 1, দেন কম্পাউন্ড 2, দেন কম্পাউন্ড 3। এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার।
নেক্সট দেখো এক্সাম্পল 9, তোমরা ট্রাই করো। কম্পাউন্ড 1 দেন কম্পাউন্ড 2, বলো স্টেবিলিটি অর্ডার কি হবে? দেখো প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে যদি স্টেবিলিটি অর্ডার দেখি, এর ক্ষেত্রে এক্সটেন্ডেড কনজুগেশন আছে এবং এর ক্ষেত্রে চলে আসছে, কিন্তু এর ক্ষেত্রে এই দিকেও কনজুগেশনে দিচ্ছে আবার এদিকেও কনজুগেশনে পার্টিসিপেট করছে, তাহলে ইফেক্টিভ কনজুগেশনের কম হবে কার ক্ষেত্রে? 2 এর ক্ষেত্রে, তাহলে 1 মোর স্টেবল দেন 2। এক্সাম্পল 10, মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল। দেখো এক্সাম্পলটা কি, বলো এর স্টেবিলিটি কি হবে? স্টেবিলিটি এটাই, তাই তো, 3 2 1। এর স্টেবিলিটি অর্ডার 3 2 1, তাই তো, কিন্তু এই স্টেবিলিটি অর্ডার হবে না। কেন হবে না? দেখো 4টে কার্বনের পরে আমরা জানি ইন্ডাকটিভ ইফেক্ট দেখায় না, তাহলে এখানে দেখো 1 2 3 4, এখানে 5 নম্বর কার্বনে চলে আসছে, এই ক্ষেত্রে 1 2 3 4 5 নম্বর কার্বনে আসছে, এবং এর ক্ষেত্রে 1 2 3 4 5 নম্বর কার্বনে আসছে, তাহলে এর ক্ষেত্রে ইন্ডাকটিভ ইফেক্ট কোনো কাজ করবে না। তাহলে কি দেখতে হবে আমাদেরকে? হাইপার কনজুগেশন থাকতে হবে, কেননা এরকম একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হবে রেজোনেন্সের ক্ষেত্রে, রেজোনেন্সের ক্ষেত্রে পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। তাহলে এর ক্ষেত্রে আলফা পজিশন CH3, তাহলে এর আলফা হাইড্রোজেন কতগুলো আছে? 3 আলফা হাইড্রোজেন, তাহলে 3 হাইপার কনজুগেশন স্ট্রাকচার, এবং পরেরটার ক্ষেত্রে আসবে কি 1 হাইপার কনজুগেশন স্ট্রাকচার, এবং এটার ক্ষেত্রে আসবে 0 হাইপার কনজুগেশন স্ট্রাকচার। তাহলে স্টেবিলিটি অর্ডার দাঁড়াবে 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3। দেখো আরও এক্সাম্পল আছে, এক্সাম্পল 11। এই এক্সাম্পলটা ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানিও। স্টেবিলিটি অর্ডার কি হবে? 1 2 and 3, এর স্টেবিলিটি অর্ডার কি হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।